আওয়ামী লীগারদের বলছি, আওয়ামী লীগের যারা বন্ধু আছে তাদের বলছি, তারা আমার হিতাকাঙ্ক্ষী, তাদের হিতাকাঙ্ক্ষী আমিও। আমি কখনো কোনো দিন আওয়ামী লীগ করি নাই। আমার পরিচয়, আমি আরবান নকশালিস্ট। একজন আরবান নকশালিস্ট হিসেবে আপনাদের একটা কবিতা পড়ে শোনাই, তারপর অন্যান্য কথা বলা যাবে। এই শহরে কোনো সেলুন নেই, খুন নেই, এখানে কেউ চুল কাটে না। এই শহরে কোনো সেলুন নেই, খুন নেই, এখানে কেউ চুল কাটে না, চুল ঢাকে, মাথা ঢাকে টুপিতে। এটাকে বলা হয় টুপির শহর। জনৈক মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধে চুল কাটতে হয় না, উপনয়নে ন্যাড়া হতে হয় না। এই শহরে বিভিন্নভাবে মানুষের জন্য সঠিক আকারের অগন্তি ডিজাইনের টুপি পাওয়া যায়। নির্দিষ্ট আবহাওয়ায় সঠিক মানুষকে উপযুক্ত টুপি ব্যবহার করতে হয়। শিশু জন্মালে টুপি কিনতে হয়, বৃদ্ধের মৃত্যুতে টুপি কিনতে হয়, বিবাহের টোপর নয়, টুপি কিনতে হয়। পর্যটকরা এখানে টুপির খেলা দেখতে আসে, মুগ্ধ হয়, টুপি কেনে, টুপি পরা শেখে, পড়াতে শেখায়। এই শহরের টুপি জাতীয় সম্পদ। বিদেশে এখন চাল, গম, পাট, চিনি সঠিক পরিমাণে যায় না। বাদর রপ্তানি বন্ধ, ব্যাঙ রপ্তানি বন্ধ। এখন এখানে টুপি রপ্তানি হয়। এখানে টুপি কেন্দ্রিক পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়। জাদুঘরে মৃত অমৃত খ্যাতিমান ব্যক্তিদের টুপির প্রদর্শনী হয়। বিশিষ্ট ব্যক্তির টুপি চুরি গেলে কমিশন বসে। চোরের ওজন বুঝে জেলের সঠিক দরজা খোলা হয়। মানুষের ধার্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে টুপির ভূমিকা সম্পর্কে গবেষণার জন্য এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে। মানুষের ধার্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে টুপির ভূমিকা সম্পর্কে গবেষণার জন্য এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে। প্রত্যেক বছর একজন উপযুক্ত ব্যক্তিকে টুপির চমকপ্রদ ব্যবহারের জন্য পুরস্কৃত করা হয়। আলিঙ্গনের এই কবিতাটার সাথে একটু ফারাক আছে। সর্ষের চেয়ে টুপির সংখ্যা বেশি, বলেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমার একটু পরিচয়টা দিয়ে দিই, যে আমার সম্পূর্ণ বাল্যকালটা কেটেছে শ্রী শ্রী বন্ধু কুটিরে। অধিকারী বাড়ি নামে এই শহরের সবথেকে সাংস্কৃতিক পরিবার বলতে তাকেই বোঝানো হয়। সেই পরিবারেই আমি মানুষ হয়েছি, সেখানেই আমি খেয়েছি। সেখানে আমার সেই সব বিষয়গুলো আসেনি, যেমন এই গরু জবাই করে যেমন মুসলমানদেরকে খাওয়ানো হয়, ওরা এক কোপে মুরগি কেটে ফেলে, এক কোপে খাসি কেটে ফেলে, আমি ওগুলো খেয়েছি। তা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক যারা চর্চা করেন তাদের বলছি, আপনারা তো বুদ্ধদেব বসু নাম শুনেছেন, ওই ভিডিওটা তো আপনারা কেউ লক্ষ্যও করেননি। আপনারা আওয়ামী লীগ করেন, ওসবের মধ্যে যাননি। আচ্ছা, আপনারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, আওয়ামী বুদ্ধিজীবী সংখ্যা অজস্র, কমিউনিস্ট বুদ্ধিজীবী সংখ্যা অজস্র। তা বাবা, বুদ্ধিমান বুদ্ধিবৃত্তিক শ্রেণীর লোকদের বলছি, আপনারা কি শুয়োরের মাংস খাওয়ার পক্ষপাতী? যেহেতু আপনারা হারাম হালাল এগুলো কিচ্ছু মানেন না, সেহেতু আপনারা শুয়োর খাওয়া শুরু করেন। এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গে। আমি আওয়ামী লীগের গুণগান করছি না, আওয়ামী লীগের বদনাম করছি না, আওয়ামী লীগের গীবত করছি না। আমি একটা গল্প বলছি। আমি একটা মাধ্যমিক স্কুলে একটা শিক্ষকতা করেছি। সেই স্কুলে হিন্দু তোষণ আমি দেখেছি। আমার এই শহর জুড়ে হিন্দু তোষণ দেখেছি। হিন্দু তোষণটা কেমন? বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, তিনি এখানকার যে মাননীয় সংসদ সদস্য ছিলেন, অমাননীয় সংসদ সদস্য বললেও ভুল হবে না, মাননীয় সংসদ সদস্য বললেও ভুল হবে না, ইকবাল লুর রহিম, তিনি কিছুই করেননি। স্কুলটার পিছনে বহুত টাকা পয়সা তিনি দান করেছিলেন। একসময় তিনি স্কুলটার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যান। এখন আসি মূল গল্প। এটা গল্পই মনে করেন। সেখানে একজন রফিক নামে একজন শিক্ষক পরীক্ষা দিলেন, প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিলেন। তিনি হায়ার ম্যাথেও তিনি ভালো ছিলেন, হায়ার ম্যাথেও তিনি ভালো করলেন। এখানে আরেকজন হিন্দু পরীক্ষার্থী ছিলেন,
তার নাম রতন, ধরা যাক তার নাম রতন। তিনি কি করলেন, তিনি সবাইকে টাকা পয়সা দিয়ে দিলেন। এখানে যারা হিন্দু মোড়ল আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে দিলেন। বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনও টাকা পয়সা খেয়ে ফেললো। তারপরের কাহিনীটা অতি সুন্দর। ফার্স্ট হলেন ওই রফিক সাহেব, কিন্তু ভাইবা বোর্ডে তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি কম্পিউটার জানেন কি, অথচ তিনি কম্পিউটার জানেন না। এখন তিনি আউট হয়ে গেলেন, তিনি বহির দিকে বাইরের দিকে চলে গেলেন। এটা কি হিন্দু তোষণ না? আচ্ছা, তা ওই রফিক সাহেব আবার সহকারী প্রধান শিক্ষক পদে আবার পরীক্ষা দিলেন, আবার তিনি ফার্স্ট হলেন। ওই সেই কৃষ্ণেন্দুর মতো, সপ্তপদীর কৃষ্ণেন্দুর মতো, পড়ালেখায় ফার্স্ট, সব কিছুতে ফার্স্ট, শরীর স্বাস্থ্য সব দিকে ফার্স্ট। এবার তাকে আর কেউ আটকাতে পারলো না। এবার তার প্রতিদ্বন্দ্বীরাও চুপ হয়ে গেল, হিন্দু তোষণও বন্ধ, কোনো কাজে লাগলো না। এভাবে হিন্দুরাই আওয়ামী লীগের গুহা মারছে। তারা জামাতেও আছে, মৌলবাদী সংঘও আছে। এই প্রসঙ্গে আবার মনে পড়ে গেল শাহজাহান সাকিদারের কথা, তিনি বগুড়ার বাসিন্দা। তার কাছেই আমি হিন্দু মৌলবাদ প্রসঙ্গটা পেয়েছি। আর আপনাদের আগেই বলছি, আমি কিন্তু যে হিন্দু বাড়িতে বড় হয়েছি, আমার বন্ধু ক্লোজ জিগি দোস্ত, সে মারা গেছে। সে ব্যান্ডের গিটারিস্ট ছিল, ভোকাল ছিল, তার জন্য আমি অনেক গান লিখেছি, গানগুলো হারিয়ে গেছে। তা বাবা, আওয়ামী লীগ আপনারা হিন্দু তোষণ করতে করতে মুসলিম তোষণও করেছিলেন। তারপর শেষ পরিণতি কি হলো জানেন? শেষ পরিণতি ওই ছাত্রমৈত্রীর সাবেক নেতা দিনাজপুরে 2023 সালে ঢুকে পড়ল। তিনি তখন এক কথায় বলে যাচ্ছেন, গুহা সামলা, গুহা সামলা, গুহা সামলা। আমরা বুঝতে পেরেছিলাম আওয়ামী লীগের পতন ত্বরান্বিত। এখন আওয়ামী লীগকে নিজের ধনে মুততে হবে, ভারতের ভরসায় হবে না। 71-এর প্রেক্ষাপট আর 2025-এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, এটা মাথায় রাখবেন। এবং মনে রাখবেন, আমিও এক সময় লালবদরদের সাথেই ছিলাম, লালবদরদের সাথেই ছিলাম। লালবদরদের, আমি লালবদর, এক কথা শেষ। আমি বঙ্গবন্ধু বলতে আমার কোনো আপত্তি নেই। আমি স্বাধীনতার পক্ষের শক্তিকে বিশ্বাস করি। আমি 1984 সাল থেকে জামাত ইসলামীর সাথে যুদ্ধ করে গেছি। আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পর্যন্ত আমার মুখস্থ আছে, যেখানে আমি বৃত্তির টাকা জমা দিয়ে আসতাম। 1147/1 বা এই জাতীয় কিছু, 1147 অবশ্যই। সোনালী ব্যাংক চামড়াপট্টিতে অবস্থিত ছিল, সেই ব্যাংকটা এখন এদিকে চলে এসেছে। তা বাবা, আওয়ামী লীগরা যেই পলিসি দিয়ে আপনাদেরকে হটিয়েছে, যে মিম বানিয়ে হটিয়েছে, যে সব ব্যঙ্গ বিচিত্র, আপনারা সেই একই পন্থায় যাচ্ছেন। এই পন্থাতে কখনোই একটা লেভিয়াথানকে হটানো সম্ভব না। হ্যাঁ, অবশ্যই সম্ভব না। লাল সালাম কমরেডরা, যুদ্ধে দেখা হবে।